নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কিছুটা হলেও সংস্কার বাস্তবায়নের পরে নির্বাচনের পথে হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু সংস্কার নিয়ে আলোচনার ধাপই শেষ হয়নি এখনো। প্রতিদিনই চলছে নানা ধরনের আলোচনা। সংস্কার কতটুকু করা হবে, কতটুকু করা হবে না, সেই ব্যাপারে চলছে উত্তর চাপান। এনসিপি বলছে যে সংস্কার না করে আসলে নির্বাচনে যাওয়া ঠিক হবে না। বিএনপি আবার যথাসময়ে নির্বাচন, অর্থাৎ ডিসেম্বর নির্বাচনের সময় উপরে চাপ রাখছে। এসব নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে, শুভেচ্ছা। এবং হেলাল ভাই, আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, সেটাও একটা আনন্দের বিষয়। আপনাদের সাথে আরও থাকছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আরিফুল ইসলাম আদিব, আপনাকে আপনার সময়ের জন্য আমাদের শুভেচ্ছা জানবেন, আপনি আমাদের ধন্যবাদ জানবেন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা। আমরা প্রথমে একটু হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। হেলাল ভাই, আমরা লক্ষ্য করতেছি যে বিএনপি নানা ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে। জুলাই মিত্র হিসাবে আপনারা তো আপনারা বলছেন যে এটা সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনাদের সমমনা। এনসিপিদের আসলে এই বৈঠকে এনসিপিকে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, জানাবেন কিনা, তাদের সাথে আলোচনা করতেছেন কিনা, করবেন কিনা? এটা একটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দলরা আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এনসিপিকে আপনারা আমন্ত্রণ জানান নাই। এটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাদ দিতে চাইতেছেন? এনসিপিকে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন? কেন? না, আসলে ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই আপনার কন্টেম্পোরারি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এনসিপি কে আমরা যে ডাকিনি, ডাকবো না, এই কথাটা ঠিক না। আমাদের সাথে এতদিন যারা অভ্যুত্থানের শক্তি ছিল, আমরা একসাথে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমাদের আলোচনাটা এখন চলছে এবং একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে। এখানে আরেকটা বিষয় হলো যে এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না, এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে। এবং আপনার আমি মনে করি এরা যেহেতু এখনো আপনার কোনো ঘোষণা দেয়নি, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি, ঘোষণা হয়নি, কোনো কর্মসূচি দেয়নি, এখনো ওইভাবে রাজনৈতিক দল হয়ে উঠেনি। রাজনীতিতে একটা তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, আমরা সাধুবাদ জানাই। আমি একটা কথা বলি, হয়তো এবার নির্বাচনে, আমি ছোট করে একটু কথা বলি, হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে, হয়তো আপনি মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। যদি পান, আমার জন্য সুবিধা, কারণ আমি আপনার একটু হলেও পরিচিত, আমাদের আগের বন্ধুত্ব রয়েছে। কিন্তু হেলাল ভাই, একটা কথা, আপনি কি এই যে এনসিপি নিবন্ধন পায় নাই এই জন্য টাকা, এটা দিয়ে কি শাক দিয়ে মাছ ঢাকার কথা, শাক দিয়ে মাছ ঢাকতেছেন না? আমি তাদের সাথে, আমরা বলছি আমাদের তাদের সাথে আলোচনা হবে। আপনার যেহেতু আমরা আমাদের সাথে যে অন্য রাজনৈতিক দল 17 বছর আমরা রাজনীতি করেছি, তাদের সাথে ধারাবাহিকভাবে হচ্ছে, একটা পর্যায়ে যায় এনসিপির সাথে আলোচনা হবে। তাদের সাথে হবে না তা বলনি, আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি, অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এখনো রয়েছে, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র, কর্মসূচি, ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি। বিক্ষিপ্তভাবে অনেক কথা তারা বলছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। তাদের সাথেও একটা পর্যায়ে যে আলোচনা হবে, যেহেতু আমরা আলোচনা শুরু করেছি, তাদের সাথেও একটা আলোচনা হবে। এবং তাদের যে আমি বলছি যে বিক্ষিপ্ত বক্তব্য তারা দিচ্ছে, যেমন দেখেন একটা উদাহরণ যদি আমি দিই, সংস্কারের প্রশ্নে আমরা সবাই বলছি, আপনার এনসিপিও বলছে, সবাই বলছে, কিন্তু এনসিপি এর সাথে একটা কথা জুড়ে দিছে যে গণপরিষদ নির্বাচন। আপনি বলেন, যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কেন? গণপরিষদের উদ্দেশ্য হলো একটি সংবিধান রচনা করা। তাহলে সংবিধান যদি রচনা করতেই হয়, তাহলে আপনি সংস্কারের কথা বলছেন। তাহলে আজকে রেহমান সোমান যেটা লিখছে প্রথম আলোতে, যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া, আপনি যদি সংস্কারের আলাপ চালিয়ে যান, আবার তার সাথে বলেন যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, তাহলে কেমন হলো? গণপরিষদে সাধারণত নির্বাচন হয় একটি স্বাধীন দেশ, কখনো একটা স্বাধীন দেশ হয়, একটা নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদ হয়। আর যদি সেই গণপরিষদ গঠিত হয়, তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কি কি বিষয় সংস্কার হবে। তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি, এগুলো অমূলক হয়ে যায় না? এই জন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি, বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন আলোচনা করছে। আপনারা তো অনেক দিনের রাজনৈতিক দল, কিন্তু আপনি যে বললেন যে সংস্কার আমরা সবাই চাইতেছি, বিএনপি কি সংস্কার চাইতেছে? বিএনপি তো একটু সংস্কার চাইতেছে না।
বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল, সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে। সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না। আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে। এটা আমি বলি, আমাকে একটু বলতে দেন। জি খালিদ ভাই, আমাকে একটু বলতে জি হেল ভাই বলেন। বিএনপি একমাত্র দল যে আপনার স্বৈরাচারের জামানায়, যখন কেউ কোনো স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না, সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব 2016 সালের মে মাসে দিল। জুন মাসে আমরা ভিশন 2030 দিলাম, এবং এরপরে আমরা 2020 সালে আমরা দিলাম 27 দফা, 2022 সালে আমরা দিলাম 31 দফা, এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এই যে একছত্র ক্ষমতা, আপনার 91 সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম, এটা একটা বড় সংস্কার ছিল। সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত হয়েছিল। তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি। এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই শব্দটা কি, এই সেন্টেন্সটা কি ভালো না? প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায়, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে, অর্থাৎ 300 পার্লামেন্ট আসনের মাধ্যমে, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে, যারা নির্বাচিত হয় পার্লামেন্টে, অর্থাৎ জনগণের ভোটে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই, কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা কোন কোন বিষয় আলোচনা হবে, আমরাই তো প্রথম বললাম। আগে কি কেউ বলছে? আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি, আর তো কেউ বলেনি আগে, এবং এখনো সেটা আমরা হেলাল ভাই আপনারা সংস্কারের কথা আগে বলছেন, সেই ব্যাপারে তো আমরা কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে। কিন্তু সেই জ্বরটা কোথায় আসতেছে আমি বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো? একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার কি? এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর। কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের? হ্যাঁ, আমাদের বক্তব্যটা এরকম যে আমরা দেখেন, প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী যিনি হবেন কনসিকিউটিভলি 2 টার্মস হওয়ার পরে 3 টার্ম যদি তিনি হয়, তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিক্টেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায়, এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা, ফ্যাসিজম প্রবর্তন করার একটা প্রবণতা থেকে যায়। সাইকোলজিক্যালি আমরা এটা বলছি, এই যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাবসুলেট পাওয়ার ক্রাফটস অ্যাবসুলেট, সেজন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি 3 বার বা 4 বার হতে পারে। তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি 2 বার প্রধানমন্ত্রী হয়, অর্থাৎ 10 বছর, এরপর যদি 1 বছর তিনি বাদ দেন, তাহলে 15 বছর, এরপরে আর 1 বছর হলে 20 বছর। একটা লোক রাজনীতিতে 20 বছর সক্ষম থাকা কতটা যদি তিনি 2 বছরের 2 বার থাকতে পারে, তাই 3 বার থাকতে পারবে না, কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে ফ্যাসিজমের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই জন্য আমরা বলছি, কিন্তু আপনি একজন লোক যদি সক্ষম থাকে 3 বারের পরে 4 বারের পর, তখন তো তার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এই জন্য আমরা বলছি 2 বারের পরে তাকে 1 বার বা 2 বার তাকে আপনার রেস্ট নিতে হবে। আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন, এটা আপনারা একটু জাতির সামনে, জনগণের সামনে, আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝায় বললে আমরা তো আর অবুঝ না। আমি একবারের জন্য বুঝতে পারতেছি না। আমরাই কিন্তু বললাম যে কনসিকিউটিভলি 2 বার তিনি থাকতে পারেন, এরপর থাকতে পারবেন না। সুতরাং এটার সাথে কোনো বিরোধ আমি দেখি না। তাহলে এটা বাদ দিলে কি হয়? পর 2 বার না থেকে পুরো 2 বার করলে কি হয়? না, আপনাদেরটা, আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ,
হ্যাঁ। আমাদের আমরা প্রায় 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আরেকজনের অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এটা জনগণের চাওয়া। থার্ড টাইমের পরে ফোর্থ টাইম তিনি যদি হতে চান, থার্ড টাইম বাদ দিয়ে হতে চান, তার যদি সেই সক্ষমতা থাকে, সেই যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে ভোট দিতে চায়, তার যে প্রিভিলেজ, এই নাগরিক অধিকার, এটাকে আপনি বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন, যে এটা অধিকার, কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন দুইবারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকলে এক ধরনের বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এক ধরনের উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে। এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে, উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না, আসলে অর্থনীতি, ব্যবসা, চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি। এমনকি সম্পাদকদের মধ্যে আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে। তো এটা তো ভালো সিস্টেম না। তো এর জন্য তো অন্যদের তো আপনার জায়গা ছাড়তে হবে। তো আপনি যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে অন্য কেউ তো। খালেদ ভাই, আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন, কেউ যদি যোগ্যতার ভিত্তিতে, আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে, আপনি ক্ষমতা রাজনীতি করতে পারে, আপনি বলবেন যে হেলাল রাজনীতি করতে, অতএব তার ছেলে রাজনীতি করতে হবে। এটা কি হয়? আপনি বলেন আপনি তার অধিকারে খর্ব করছেন না? অবশ্যই খর্ব করতেছি। সে যদি রাজনীতি করতে আসতো একজন কর্মী হিসাবে, হেলাল ভাই, সে যদি রাজনীতি করতে, আপনার ছেলে যদি জার্নালিস্ট হয়, কেউ কি বলবে খালেদ ভাই জার্নালিস্ট ছিল, তার ছেলে জার্নালিস্ট হতে পারবে না? না, সেটা না ভাই। ভাই, বাংলাদেশের সিস্টেমটা যদি এরকম হইতো, হেলাল ভাইয়ের ছেলে রাজনীতি করতে আসতেছেন একজন কর্মী হিসাবে, কালক্রমে তিনি সবকটা ধাপ পার হয়ে তিনি এটা করতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হয় না রে ভাই। আমি আপনারও অনুরোধ করতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হয় না। নেতার ছেলেদের আগমন বা মেয়েদের আগমন একটা ল্যাটারাল এন্ট্রি হয়। এইটা যতদিন পর্যন্ত, আমি একটু বলি খালেদ ভাই, আমরা একটু আদিবরে শুনবো না? আদিবরে শুনে আবার আসে। এই প্রশ্নটা উত্তর শেষ করি আমি। দেখেন, পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? হয়। আপনার নেহেরুর মেয়ে, আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? তার ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ স্থানে কি হচ্ছে না? এবং খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে, খুব খারাপ উদাহরণ হিসেবে হয়েছে। এইজন্য আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো উদাহরণ দিয়েছেন, এইজন্য কিন্তু আজকে কংগ্রেস শেষ। কংগ্রেস শেষ কিন্তু আজকে এই জন্য। কংগ্রেস শেষ এটা আপনার ধারণা, কংগ্রেস শেষ আপনার ধারণা। জর্জ বুশের ছেলে কি আপনার হচ্ছে না? আমেরিকার সবগুলি স্তর পার হয়ে আসবে ভাই। আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। ওকে, ঠিক আছে, এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে। এটা আপনার ভিউ। আমি আমার ভিউটা বা আমার প্রশ্নটা আমি করছি। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে যাই। আরিফুল ইসলাম আদিব, আপনি যদি খুব সংক্ষেপে কিছু বিষয়ে আসলে, মানে আমার প্রশ্নে আসার আগে কিছু বিষয়ে আসলে হেলাল ভাই মন্তব্য করেছেন, বিক্ষিপ্ত মন্তব্যের কথা বলেছেন, এই বিষয়ে যদি আপনার মন্তব্য থাকে আপনি একটু সংক্ষেপে করেন, তাহলে আমি প্রশ্নটা করি আপনাকে। প্রথমে আমি যেটি বলি, হেলাল ভাই বলেছেন যে আমরা রাজনৈতিক দল হয়ে এখনো উঠিনি, কিন্তু তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে রাজনৈতিক নিবন্ধিত দলগুলোর সাথেই তারা বিএনপি লিয়াজুক কমিটি বসছে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শুধু রাজনৈতিক নিবন্ধন পাওয়া দলগুলোর বাহিরেও বিএনপি যতগুলো দলের সাথে বসছে, এবং ইলেকশনের আগে আমরা তারা দেখেছি যুগপথের সাথে তাদের 64 দলের একটি তালিকা প্রকাশ করেছিল, এবং অভ্যুত্থান পরবর্তীতেও এমন অনেক রাজনৈতিক দল আছে যে দলগুলোর আমরা সকল রাজনৈতিক দলকেই সম্মান করি, শ্রদ্ধা করি তাদের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক চর্চার জায়গা থেকে, কিন্তু তারা সেই জায়গা থেকে এনসিপি কে কিছুটা অ্যাভয়েড করে আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের প্রেসার দেওয়া, কিংবা হচ্ছে তাদেরকে এক ধরনের নিজেদের পক্ষে নিয়ে আসার একটা বলয় তৈরি করতেছে। এবং এটা এক ধরনের আমি রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে হয়তো সুস্পষ্ট নাম ধরে অভিযোগ করব না, ঐক্যমত্য কমিশনের বসার পূর্বে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকেই বিএনপির পক্ষ থেকে তাদেরকে যোগাযোগ করা হয়েছে, যেন বিএনপির ঐক্যমত কমিশনকে যে প্রস্তাবগুলা দেওয়া হয়, কিংবা হচ্ছে সেই বিষয়গুলো যেন তারাও প্রস্তাবগুলা দেওয়ার সময় যেন তারা সেই দিকগুলো যেন লক্ষ্য রাখে। এরকম আমরা বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যখন কথা বলেছি আনঅফিসিয়ালি কিংবা বিভিন্ন পর্যায়ে, তারা এই ধরনের বিষয়গুলো আমরা শুনেছি তাদের কাছ থেকে। ফলে আমরা নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশের তাদের সর্ববৃহৎ দল এবং বারবার ক্ষমতায় আসা দল হিসাবে তাদের কাছ থেকে আরো উদারতা এবং রাজনৈতিক জায়গা থেকে সেটা আমরা আশা করি।
না আদিব, এখানে আমার একটু দুইটা কথা বলার। আপনি বিএনপি থেকে রাজনৈতিক উদারতা আশা করতেছেন, কিন্তু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, 2 মাসের কম বয়সে একটি রাজনৈতিক দল, কিন্তু প্রথম থেকেই বিএনপিকে যে ভাষায় তার আক্রমণ করে আসছে, যেভাবে বিএনপিকে প্রতি পদে পদে যেন এই 16 বছরে বিএনপির এত যে দেখেন, আমি কিন্তু স্পষ্ট করে বলি, বিএনপির পক্ষে কিন্তু কোনো একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না। যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামায়াত ইসলামের ছিল, যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল, বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না। বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে, রাস্তায় মার খেতে হয়েছে। আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে, হেলাল ভাইয়ের এগেনস্টে শুধু 204টি মামলা হয়েছে, এর মধ্যে তিনি কনভিক্টেড হয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার, এবং বিএনপিকেই আপনারা একটা রাজনৈতিক প্রতীক, এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরনের প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে একজোট হয়ে কোন একটা কাজ করছে। মানে কি ভয়ঙ্কর! মানে আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা। কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই, বিএনপি বালুর ট্রাক সরাতে পারে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপিকে আসলে আক্রমণ করে কথা বলেছেন। মানে এইটা ঠিক হয়েছে কিনা? আপনাদের দলের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? আমাদের প্রথমেই আমাদের অভ্যুত্থান যেদিন 5ই আগস্ট ঐতিহাসিক মুহূর্ত, সেই জায়গা থেকে আপনি যদি প্রথম যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সেখানে প্রথমেই বলেছিল যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর, একই সাথে গত 16 বছরে যারা গণতান্ত্রিক লড়াইয়ে এবং যারা জীবন হারিয়েছেন, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। এবং প্রথম যে 5টা পয়েন্ট বলেছিল সেখানে 2 নম্বর পয়েন্ট এটা ছিল যে 16 বছরে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা। অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তখন তার যে সমন্বয় ছিলেন নাহিদ ইসলাম, সংবাদ সম্মেলনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আদিব ভাই বলেছেন। আদিব ভাই, আমি একটা কথা বলি, আদিব ভাই একটু খালি খেয়াল করে দেখেন, আদিব ভাই একটু খালি খেয়াল করে দেখেন, আপনি রাগ হয়েন না, একটু খেয়াল করে দেখেন। আপনি দেখেন 16 বছর অবদানের কথা আপনি বাদ দেন, জুলাই আগস্টের শহীদের মধ্যে বিএনপির বা ছাত্র দলের একজন কর্মী ছিলেন ওয়াসিম। পাঠ্য বইতে শহীদদের কথা বলা হয়েছে, ওয়াসিমের নাম বাদ। এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো, ওয়াসিমের নাম বাদ। আপনাদের মুখে কোনোদিন আমরা ওয়াসিমের নাম শুনি না। এইটার কারণ কি? আপনারা কি ইচ্ছা করে ভুলা যান? বাদ দেন, কি করেন এটা? মানে বিএনপি করে কি সে শহীদ হয়ে অপরাধ করছে? স্পষ্টভাবে আমরা এখানে স্লোগান, আমাদের এখানে 2টা স্লোগান দেওয়া হয়। একটা হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং তাকে, এইটাও কিন্তু আমাদের সেই স্লোগান দেওয়া হয়। আপনাকে যদি দেখতে চান, আমার এখন হয়তো সময় নেই, আমি স্পষ্ট করে আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে হয় সেখানে আপনার প্রোগ্রামগুলিতে আমি একটু নিউ ইয়র্ক থাকি, আদিব ভাই আমারে মাফ করে দিন, আমি একটু নিউ ইয়র্ক থাকি, আমার পক্ষে তার প্রোগ্রামগুলিতে যাওয়া সম্ভব না। আমি নেতা কর্মীদের কথা শুনি ভাই। ওয়াসিমকে কোনোভাবেই আমরা কিন্তু ডিজোন করতেছি না। আর রাষ্ট্রীয়ভাবে যেটা বলছেন যে রাষ্ট্র এবং সরকারের সাথে আমাদেরকে একই সাথে মেলালে, একই ফ্রেমিং এ দেখলে, সেটা আমি মনে করি ঠিক না। বরঞ্চ এই সরকারটা তো শুধু ছাত্রদের সরকার না, কিংবা এনসিপির সরকার না, বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার। যেই সরকার গঠনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন, যাকে তার পছন্দ হয় না তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন, তিনি গভর্নমেন্টে আসতে পারেন না। তারপরে যদি এই সরকারের যতজন উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন, তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন, প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন, জেলা জজ হয়েছেন, অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন, তাহলে রাষ্ট্রের কমপক্ষে 70% বেশির প্রভাব প্রতিপত্তি পদবিতে বিএনপি এখানে করছে। না না, প্রভাব প্রতিপত্তি যদি আপনি বলেন, প্রভাব প্রতিপত্তির কথা যদি আপনি বলেন, আদিব ভাই আমি একটা কথা বলি, আদিব ভাই আমি একটা কথা বলি, কিংবা হচ্ছে কি জায়গা করছেন সুস্পষ্টভাবে প্রভাবিত, ফলে তারপরে যদি আপনি আদিব ভাই সরকারের জায়গা থেকে, জি ভাই আদিব ভাই আমি একটা কথা বলি, আপনি যদি দেখেন যে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান, তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় 50 বছরের পুরনো একটি রাজনৈতিক দল, তাদের লোকজনই তো, তাদের মনোভাবের লোকজনই তো আসবে, মানে এনসিপির মনোভাবের লোকজন তো আসবে না। কিন্তু সেইটা না, আপনি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই, রেলের 3 জনের কথা আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টা, আপনাদের সরকার, আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন, আপনাদের উপদেষ্টার কথায় আরো বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, তিনি
নো স্পোক করতেছেন সেটা শুনতেছেন। আপনাদের যারা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ, তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাগ পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন। কেউ গাড়ি পাচ্ছেন, কেউ বাড়ি পাচ্ছেন, কেউ অফিস পাচ্ছেন, কেউ ফোন করছেন, কেউ ব্যবসা করছেন। জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াতে ইসলামীর নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে। জিজ্ঞেস করলে বলছেন যে 1000 খালেদ মহিউদ্দিনের মতো লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে। হাউ ডু ডিল উইথ ইট? আপনি আমারে বলেন, আসিফ মামুন, আপনি সরকারে না থাকলে আসিফ মামুন সজীব ভুইয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন, একটা পত্রিকায় এসছে, এটা যদি সাংবাদিক না দেখাই দিত উনি বাদ দিতেন তাকে? বাদ দিতেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে জায়গায় দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন, একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন, কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায়, সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জানতেই হয়তো, আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে তো যদি তার বাবাকে আর্থিকভাবে সুবিধা দেওয়া কিংবা বলেন, তাহলে সেটার জেলা পর্যায়ের ঠিকাদার না, কিন্তু চাইলে আপনি তাকে আরো বড় কিছু আরো বড় কিছু আমরা জানবো কেমনে? আরো বড় কিছু আমরা জানবো কেমনে? তার এপিএস এর নামে 311 কোটি টাকা অন্যায়ের অভিযোগ। না ভাই, এপিএস এর তো সাইডিং অন্যায়ের অভিযোগ ভাই, এটা মানে স্পেসিফিক যদি বলা হয় যে সূত্র ধরে যে কোন সূত্রে কোন তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। তাকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ঠিক। মানে হ্যাঁ, তাকে বাদ দিতে হয়েছে, এটা তো ঠিক না। বাদ দেওয়ার ক্ষেত্রে সেখানে আমরা দুটো ব্যাখ্যা দেখেছি। মুয়াজ্জেম হোসেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি পড়াশোনা কিংবা অন্য ক্যারিয়ার করতে চাচ্ছেন, সেই কারণে তিনি নিজের থেকে আবেদন করছেন, পরবর্তীতে সরকার তার আবেদন। এই ব্যাখ্যা আপনার কাছে সন্তোষজনক মনে হয়েছে? আর গাজী তানভীরের ব্যাপারটা? জি। আর গাজী তানভীরের ব্যাপারটা আপনাদের? গাজী তানভীরের, হ্যাঁ, গাজী তানভীরের বিষয়ে দেখেন যে প্রথমে যে বক্তব্যটা আসছে এনসিটিভির কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল, পরবর্তীতে তারপরের দিন গাজী তানভীর তিনি সেটার ব্যাখ্যা দিয়ে তিনি একটা সংবাদ সম্মেলনও করেছিলেন এবং আমাদের সংগঠনের মধ্য থেকে তার সাথে এই বিষয়ে আলাপ করেছিলেন। পরবর্তীতে যখন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসা হয় এবং আপনারা দেখেছেন যেটা সাংগঠনিকভাবে কিন্তু আমাদের তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাংগঠনিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলশ্রুতিতে এখানে যে অভিযোগ বা হচ্ছে যে জায়গাটাই তোলা হয় না কেন, সংগঠনের মধ্যে প্রত্যেককে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা এই সংগঠনের প্রত্যেক সদস্যর প্রত্যেক কর্মীর কিন্তু তার নেতৃত্বকে প্রশ্ন করার জায়গা আছে, তাকে জবাবদিহি করে তাকে সঠিক পথে নিয়ে আসার জায়গাটা আছে, যেটা আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে একেবারে নতুন। আমি অ্যাবসলিউটলি এটা আপনার সাথে একমত। আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা দেখি না। কিন্তু আমি আপনার এই পর্যায়ে শেষ প্রশ্ন করি, আমি আপনাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, সেই হিসাবে এই প্রশ্নটার জবাব আমি প্রতি অনুষ্ঠানে খুঁজি, এখনো খুঁজতেছি। সংগঠন হিসেবে আপনাদের কোনো জবাবদিহিতা আছে? আমি সেটার মধ্যে বলতেছি যে আপনারা নাকি একটা কোম্পানি থেকে বেশ কিছু টাকা নিয়ে যে ইফতার করছেন 5 স্টার হোটেলে, আপনারা একটা কোম্পানি, যে কোম্পানিটার বিরুদ্ধে অভিযোগ আছে, নানা ধরনের অভিযোগ, তাদের বাসায় আপনারা থাকেন, তাদেরকে বাসা ভাড়া দেন না বা দেন, বা তাদেরকে আপনারা পরিষ্কার করার দায়িত্ব নিছেন, আপনারা যার তার ইচ্ছা তার কাছে টাকা নেন, এই কথা কি ঠিক? এবং তার নামে মামলা তখন উঠে যায়। সম্পূর্ণ এই কথাগুলো সম্পূর্ণই অভিযোগ এবং ভিত্তিহীন। কারণ আপনি দেখেন কি বলা হয়েছে যে আমাদের বর্তমান যে অস্থায়ী অফিসটি আছে রূপায়ণ টাওয়ারের পঞ্চম লিফটের 5ম তলা, এখানে বলা হয় যে রূপায়ণ টাওয়ারের পক্ষ থেকে আমরা এটা ফ্রি দেই। এই আমরা যে জায়গাটা থাকি এটা রূপায়ণ কর্তৃপক্ষের না, রূপায়ণ কর্তৃপক্ষ এটা ডেভেলপমেন্ট কোম্পানি, তারা যখন এটা ভবন আপনারা কি ভাড়া দেন? তারা শেয়ার ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করেন এবং প্রতি মাসে আমাদের এইটা 2 লক্ষের অধিক টাকা ভাড়া পে করে এবং বিদ্যুৎ বিল পে করে আমাদের এখানে বিষটা চলে। এই ভাড়ার টাকাটা কোথা থেকে আসে ভাই? যে ছবিটার প্রেক্ষাপটে এই ভাড়াটা কোথা থেকে আসে? যে প্রেক্ষাপটে বলা হয়েছে যে একটা অফিস চালানো হয়, আব্দুল হান্নান মাসুদের কোনো ব্যক্তিগত অফিস না, এটা আমাদের নাগরিক কমিটির যে অফিসটা ছিল সেই অফিসে আমরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তো এত বড় অফিস ছিল না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস দেখি নাই। হান্নান মাসুদের অফিস যেটা দেখছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এত বড় অফিস ছিল না। না, হান্নান মাসুদের এটা আলাদা অফিস না ভাই, এটা একটা ভুল তথ্য ছড়িয়েছে। সে একটা ছবি দিয়েছে এবং সেটা তার এই ছবিটা দিয়েছে। আমি এখন এই যে আপনার সাথে যেই রুমে বসে টকশো করতেছি, এটা আমাদের সাংগঠনিক রুম। আমরা যখন আসি এখানে নেতৃবৃন্দের সাথে কথা বলা কিংবা কেউ যদি আমাদের সংগঠনের সাথে কথা বলতে চান, আমি যে রুমে কথা বলতেছি এই রুমের ছবি হান্নান মাসুদ দিয়েছে, যেটিকে আসলে
আপনার হচ্ছে তার আলাদা অফিস, সে অনেক বড় অফিসের মালিক হচ্ছে, যেটাকে আসলে আচ্ছা ঠিক আছে ভাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে আপনারা একলাই না, কিন্তু আপনারা আমার একটা কথা বলেন তো, যে আপনারা কি রূপায়ণের টাকাটা যেটা ভাড়া দেন, রূপায়ণ টাওয়ারে যে আপনাদের অফিসে টাকাটা ভাড়া দেন, এই টাকা রূপায়ণের না, এই ফ্লোরের মালিক অন্য একজন, অন্য একজনের যে টাকা ভাড়া দেন, ঠিক আছে, অন্য একজনের, এইটাও নতুন তথ্য, অন্য একজনের যে ভাড়া দেন সেই ভাড়ার টাকাটা কোথায় আসে আপনাদের? কেউ দেয় আপনাদের? জি জি, না কেউ দেয় না, এটা আমাদের অফিস থেকে দেওয়া হয়। শুরু হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে ইফতার পার্টিটা করেছেন সেটা কি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির থেকে টাকাটা নিয়ে আপনারা এটা করেছিলেন? না, এবং তার জন্য এই কোম্পানির লোকেরা খুব সুখে শান্তিতে আসে, এখন খুব আরামে ঘুরে বেড়াচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ভাই আমি একটু বলতে দিতে হবে 1 মিনিট অ্যাট লিস্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের শুধুমাত্র সকল, মানে এই বাংলাদেশে এই ইফতার মাহফিলটা একটা ঐতিহাসিক, আমরা সেখানে উল্লেখ করছি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, শ্রমিক নেতৃত্ব, আলেম ওলামা, সিভিল সোসাইটি এবং সকল অ্যাক্টিভিস্টদের নিয়ে সম্মানে একটি ইফতার মাহফিল হয়েছে। সেখানে ছাত্র দলের সভাপতিও আসছেন, আবার বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন ভাই আসছেন। কারণ আমরা মনে করছি এই অভ্যুত্থানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো একক ভূমিকা রাখেনি, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রেণী পেশার লোকেরা সবাই ভূমিকা রাখছে, ফলে সকলের সম্মানে সেই ইফতার মাহফিলটি হয়েছে। এবং সেটি হয়েছে আমাদের সদস্যদের যে অর্থ দেওয়া হয়েছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অর্থের মাধ্যমে, কোন কোম্পানির মাধ্যমে। আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমি নিজেই সরাসরি বলি, আপনারা বারবার যেটা একটা উড়ো অভিযোগ যে বলা হয়েছে যে বসুন্ধরা কিংবা কোন একটা কোম্পানির কাছ থেকে 1,500 কোটি টাকা এনসিপি পেয়েছে, সেই 1,500 কোটি টাকার মাধ্যমে চলতেছে। তাহলে ভাই 1,500 কোটি টাকা যদি হয়, তাহলে এই সংগঠনের তো আমি অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা, তাহলে আমি তো মিনিমাম 50 কোটি টাকা পাওয়ার কথা। আমাদের এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই যে বসুন্ধরা গ্রুপের, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এরকম হয়েছে কিনা নজির আমি জানি না, যে একজন তথ্য উপদেষ্টা, মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্ব ছাড়া ঠিক 30 দিনের মধ্যেই কিন্তু ওয়াসার কোথায় তার সুপারিশে 1-2 জন নিয়োগ হয়েছেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমে সুস্পষ্টভাবে নিউজ আসছে। আমার কথা হচ্ছে যে আমরা যদি মিডিয়ায় যদি আমাদের উপর কন্ট্রোল থাকতো, মানে তাহলে এই অভিযোগগুলো করা হয় যে 1,500 কোটি টাকা, এটা নিয়ে সুস্পষ্ট আমরা কোনো নিউজ বলেন প্রমাণপত্র দেখি না। ফলে এটা হচ্ছে বিরোধী দলগুলো আমাদের যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আগে হয়েছিল, যে বিরোধী রাজনৈতিক পক্ষকে ঘায়াল করার জন্য, ঠিক আছে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আদিব ভাই আমাকে এটা বলতে হবে, আপনি 2 মিনিট বলে ফেলছেন, 2 মিনিট বলছেন ভাই। না 1 মিনিট দেখেন, আপনারা যে গ্রুপটার বিষয়ে অভিযোগ তুলছেন সেটা সুস্পষ্ট প্রমাণ নাই, তারপর আপনারা বারবার তুলছেন। কিন্তু একই সাথে আমরা দেখেছি আগস্টের 1 সপ্তাহ বা আগস্ট মাস যেতে না যেতেই বিএনপির পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া কনসালটেন্ট হয়ে লক্ষাধিক টাকার বেতনে সেই বসুন্ধরা গ্রুপের ত্রাণকর্তা হিসাবে হয়েছেন, ত্রাণকর্তা হিসাবে তিনি হয়েছেন, এবং বসুন্ধরা বাকি মিডিয়াগুলোর কে সম্পাদক। আমরা এই অভিযোগটাও করতে চাই। আদিব ভাইয়ের এই অভিযোগের সাথে আমি একমত, জনাব আদিব আপনার এই অভিযোগের সাথে আমি একমত, 100% একমত। ফলশ্রুতিতে বিএনপি তার নিজের নেতা কর্মীদেরকে বসুন্ধরার প্রলোভন থেকে রক্ষা করতে পারে না, তারা সেই ভিত্তিহীন অভিযোগটা আমাদেরকে করে থাকে রাজনৈতিক, পুরনো রাজনৈতিক চর্চার জায়গা থেকে। ওকে, আমি 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 আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমি আসবো হেলাল ভাইয়ের কাছে, কিন্তু আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, সংস্কারে এমন প্রস্তাব রয়েছে। প্রিয় দর্শক, এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন কিনা? শতকরা 77% মনে করেন যে হ্যাঁ এটা হবে, বাস্তবায়ন সম্ভব। শতকরা 23% মনে করেন যে এটা বাস্তবায়ন সম্ভব হবে না। 48,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। হেলাল ভাই, আপনার কাছে আপনি দেখেছেন যে জনাব আদিব কিছু প্রশ্ন তুলেছেন বসুন্ধরা গ্রুপের ব্যাপারে, বসুন্ধরা গ্রুপের সাথে আপনাদের সম্পর্কের ব্যাপারে। আমি তার সাথে আরেকটু যোগ করি যে আপনাদের প্রধান নেতাদের একজন আসলে এস আলমের সাথে অনেক বেশি সম্পর্কিত, আমরা সেরকম কথা শুনেছি, জানেছি, দেখেছি যে তিনি সেই গাড়ি ব্যবহার করছেন, সেটা ব্যবহার করছেন, সেই ব্যাপারে আপনি একটু বলবেন। আপনার প্রিয়, আমার প্রিয় খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর রহমান সোবহানের কথা আপনি নিজেই বলেছিলেন। আমরা দেখি ডক্টর রহমান সোবহান আপনাদের সম্পর্কে কি বলেছেন। তিনি বলছেন মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা দখল করেছেন বিএনপির কর্মীরা। এই শূন্যতার সুযোগ নিয়ে বিএনপির কর্মীদের অনেকে দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে পুরনো অভ্যাসের মৃত্যু সহজে হবে না। এ ধরনের অভিযোগে অনেককে বহিষ্কার করা সত্ত্বেও দৌরত্ব কমানো যায়নি। আমাদের প্রশ্ন, এই তৃণমূলের উপরে আপনাদের আসলে কতটা, কেন্দ্রের কতটা এরকম ভূমিকা রয়েছে? কারণ
সত্যি সত্যি কিন্তু হেলাল ভাই সরকারি চাকরি করছি, সরকারি চাকরিজীবীদের অনেকেই আমার বন্ধু, আমি বিসিএস একাডেমিতে পড়াইছি বইলা অনেকেই আমার ছাত্রছাত্রী, তাদের অনেকেই আমাকে এই অভিযোগ সরাসরি জানিয়েছে। মানে আপনি যদি আমাকে অবিশ্বাস করেন আমার কিছু করার নাই, কিন্তু দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনি এই সম্পর্কে যদি একটু বলেন যে এই আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি দখল করেছে কিনা। আপনি যে প্রশ্নগুলো করেছেন সব প্রশ্নের সাথে আমি একমত, কিন্তু আমাকে উত্তর দেওয়ার সুযোগ জি দিতে প্লিজ হবে। প্লিজ প্লিজ। কারণ আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। জি। আমি এখন আদিবের কথা বলবো না রেহমান সুমান স্যার যেটা দুইটাই বলেন সেটা ভাই, আগে বলবো। দুইটাই বলেন ভাই। এবং আপনিও একটা কথা বলছেন, আমি বলছি দেখেন যে বাংলাদেশের পলিটিক্সে যে এতদিনের যে ক্রিমিনালাইজেশনকে লালন করা হয়েছিল দীর্ঘ এই আপনার 53 বছর পরে বিএনপি এই যে অভিযোগগুলো আপনারা আসছে, আমি সেই অভিযোগগুলোকে অ্যাকসেপ্ট করছি কিনা তাই দেখেন। আমি তো অ্যাকসেপ্ট করছি, আমি কি আউট অ্যান্ড আউট ডিনাই করছি না, আমি ডিনাই করছি না। এই যে ডিনায়াল টেন্ডেন্সিটা আমাদের নেই, অ্যাকসেপ্ট করছি, অ্যাকচুয়ালটা কি সেটা জন্য আমরা তদন্ত করছি এবং ব্যবস্থা নিচ্ছি, যেটা গত 53 বছরে ছিল না। অর্থাৎ আমাদের অ্যাটিটিউডটা পরিষ্কার যে আমরা যে ক্রিমিনালাইজেশনটা 53 বছরে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, তার প্রতি আমরা অ্যাড্রেস করছি, অ্যাকসেপ্ট করছি, ব্যবস্থা নিচ্ছি। কিন্তু অন্য রাজনৈতিক দল সেইটাকে আপনারা অ্যাকসেপ্টই করছেন না, ডিনায়াল টেন্ডেন্সিতে রয়েছেন। ইভেন দেখেন আমরা যেহেতু আমাদের ক্ষমতা খুবই সীমিত, আমরা একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, আইনি কোনো ব্যবস্থা নিতে পারি না। কিন্তু বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার কেন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না? আমাদের দল তো পরিষ্কার করে বলছে যেহেতু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, আইনের ব্যবস্থা আপনারা নেবেন। অন্য রাজনৈতিক দল এটা অ্যাকসেপ্টই করছে না। তাহলে আজকে নতুন যে রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হবে, যে সংস্কারের কথা বলা হয়, তার সেই দৃষ্টিতে বিএনপি অন্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি, তদন্ত করছি এবং বিচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে। সুতরাং রেহমান সুমান স্যার যেটা বলছেন যে আওয়ামী লীগের চলে যাওয়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ যখন ছিল রাজনীতিতে, আমি আওয়ামী লীগের ক্রিমিনালাইজেশন বা আওয়ামী লীগের মিটেন্সির কথা বলছি না, তখনও বিএনপি আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ এখানে কোনো শূন্যতা না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে শূন্যতা সৃষ্টি হলে নতুন রাজনৈতিক দল বা অন্য নিষিদ্ধ রাজনৈতিক দল যেগুলো আওয়ামী লীগ করেছিল, তারা সেই জায়গাটা পূরণ করেছে। বিএনপি পূরণ করবেন, বিএনপি তো সার্ভাইভ করছে আপনার গত 50 বছর ধরে আমরা রাজনীতি করছি। অর্থাৎ স্যারের এই থিওরিটার সাথে আমি এইটা বলছি। আরেকটি কথা আদিব যেটা বলছে, দেখেন আমাদের সরকারে রয়েছে আপনার এনসিপি তো সরকার স্পন্সর্ড একটি দল, এটা তো অস্বীকার করলে হবে না। সরকার স্পন্সর্ড একটি দল, অতএব সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। এটা আপনি যেটা বললেন, সুতরাং আপনার যে না, কিন্তু হেলাল ভাই আপনি একটু বড় ক্যানভাস করে কথা বলতেছেন বলে আমি একটু বলি। আপনি সরকারের কথা বলতেছেন, কিন্তু এনসিপি যে বলছে যে প্রশাসনে বেশিরভাগ বিএনপির লোক, এটা কি ভুল? আমি তো 10টা ডিসির মধ্যে 8টা ডিসি সাহেব আমার সাথে কথা বলার আগে প্রথম কথা বলে, ভাই আমি কিন্তু বিএনপি করছি। আজকে হেলাল ভাই আপনি জানেন আপনার মুখ চেনা লোক যারা এখন প্রশ্নে আছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা। আপনি জানেন যে তারা ছাত্রদল করছে, তাদের কেউ আপনাদের ধরে হলে সিট বরাদ্দ দিয়েছে। আমি একটা কথা বলি ভাই খালেদ ভাই, বাংলাদেশ যখন 71-এর স্বাধীনতা হলো, এরপরে বাংলাদেশ যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল, মিলিটারাইজেশন হয়েছিল, একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল, রাজনীতিকরণও হয়েছিল। বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাই না? ছাত্রদল করলে সে বিসিএস পরীক্ষায় পাশ করলে অফিসার হতে পারবে না, এটা কিন্তু ঠিক না, এটা একটা অন্যায্য কথা। আমার বক্তব্য হলো যে গত 17 বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মীকে, অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে, কর্মচ্যুতি করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত হয়েছে। 5ই আগস্টের পরে আপনি মাত্র হয়তো 30 থেকে 40%কে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন। বিএনপি সমর্থিত কোনো লোক এখনো পদায়ন হয়নি, অথচ বা নিয়োগও পায়নি। অথচ আপনি জানেন যে এই যে ডিসি নিয়োগের কথা বললেন, বাংলাদেশের 64টা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনও তারা হয়ে ওঠেনি, তাদের যে দৌরাত্ম্য ছিল, যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল, 64টা জেলার ডিসি নিয়োগের
পত্রিকা সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল, এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে, যেহেতু তারা সরকারে রয়েছে, এখানে বিএনপির আপনার কোন লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি। আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে সেই লোকটার যোগ্যতা আছে কিনা, আপনি বিএনপি করছে সমর্থন করে, সে তার সমর্থন করে বিধায় তিনি যে পদায়ন পাবেন না, নিয়োগ পাবেন না, এটা ঠিক না। তারপরেও আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল, ওয়েস্ট হয়েছিল, তার 30 থেকে 40% লোক কেবল সংযুক্ত হয়েছে, এখনো পদায়ন বা কিছুতে যায়নি। সচিবদের মধ্যে সেটা বলছি। না হেলাল ভাই, আরেকটি হেলাল ভাই, এখন যারা সচিব আছেন তাদের সচিবদের মধ্যে সব আপনাদের লোক না? না, এটা এখন তো সব চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন আপনি, সব আমাদের লোক হবে কেন? সব তো চুক্তিভিত্তিক নিয়োগ। আপনাদের সময় তো মানে ইসমাইল জবিউল্লাহ ভাইরে জিজ্ঞেস করি তো নিয়োগ দেওয়া হচ্ছে সব, তাই তো? এটা তো আপনি একটা মানে কথা বললেন, এটা কি আসলে সত্য কথা? আমার তো মনে তাই। আমি তো সচিব, এটা আপনার মনে হয়, কারণ ইসমাইল জবিউল্লাহ ভাই খুবই মানে আমি চাকরিতে থাকার সময় উনি চাকরিতে ছিলেন, খুবই সম্মানিত একজন সচিব। তিনি আবার বিএনপির আর রাজনীতিও করেছেন পরে, এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে। আমি শুনেছি সিনিয়র কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করা হচ্ছে অনেক ক্ষেত্রেই। তাইলে সরকারের যে 3 জন উপদেষ্টা রয়েছে এনসিপির, বা সরকার নিজে কেন এটা করছে? দোষটা তো সরকারের, এখানে বিএনপির তারা সরকার চালাচ্ছে, আপনার বর্তমান যে নতুন রাজনৈতিক দল তারা, এবং ডক্টর ইউনূস সরকার চালাচ্ছে। তিনি যদি বিএনপির সাথে যোগাযোগ করে, এই দোষটা কি বিএনপির? তবে আমার কাছে যে তথ্য আছে এই কথাটা সর্বৈব সত্য কথা না। যেমন ওই যে আদিব বলল যে এনসিপির সাথে কিন্তু আমরা কথা বলবো না, এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলছি সময় ফুরিয়ে যায়নি, সময় চলে যায়নি, আমরা আলোচনা করব। আর ওরা যে বিক্ষিপ্ত আলোচনা করছে এইটা বলছি এই জন্য, দেখেন যে ওরা বলছে যে আপনার কি সংস্কার চাই, আমরা বলছি সংস্কার চাই, কিন্তু সংস্কার যে ধীর গতি, সংস্কারের যে স্লো মোশন, এইটার জন্য তারা কোনো প্রতিবাদও করছে না যে কেন সংস্কার ধীর গতিতে হচ্ছে। সংস্কার চাচ্ছে যত জোরে উচ্চস্বরে, যখন সংস্কার যে হচ্ছে না, দৃশ্যমান কিছু হচ্ছে না, তার জন্য তত উচ্চস্বরে কিন্তু কথা বলছে না। এইটা একটা সন্দেহজনক বিষয় না? তারপরে বলছে যে এই ফ্যাসিবাদের তারা বিচার চায়, এটা তারা বলছে। আমরাও বিচার চাই, আমরা নির্দিষ্ট করে বলেছি যে কিভাবে কি করতে হবে, কিন্তু এরা বিচার চাই আবার প্রান্তিক পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তাদের, তখন এই ফ্যাসিবাদের, এই মাফিয়াদের কিন্তু রিহ্যাবিলিটেশন প্রান্তিক পর্যায়ে হয় না। কিন্তু অন্যান্য ধর্ম রাজনৈতিক দলও এই কাজে জড়িত। কত বড় প্যারাডক্স! আপনি কি বললেন এখন আওয়ামী লীগের বিচার, আপনি নিচে ভাই আপনি কি বললেন? আমরা একটু আদিব সাহেবের কাছে যাই, কিন্তু আপনি এটা কি বললেন? এখন যদি আওয়ামী লীগের 5 জন সাবেক মন্ত্রী বিএনপিতে জয়েন করতে চায়, আপনারা নিবেন না তাদের দলে? না, এখন শোনেন, আমরা বলছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে তার নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপি, অফেন্স তারা করেছে, সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপির আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার। বিএনপি বা জামাতের অবস্থান স্পষ্ট পজিশন, বিএনপির স্পষ্ট পজিশন যে আওয়ামী লীগ যে জেনোসাইডের সাথে জড়িত, যে অফেন্সের সাথে তারা জড়িত, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, যে মানি লন্ডারিং এর সাথে জড়িত, তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালসের বিচার হতে হবে, আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হতে হবে। এবং আওয়ামী লীগ নামে কোন দল আপনার যদি রাজনীতি করে তাহলে ফ্যাসিবাদের একটি জাগরণ হবে, আমরা এই ব্যাপারে স্পষ্ট। কিন্তু আমি বলছি শুধু এনসিপি না, আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে তারা যখন প্রান্তিক পর্যায়ে আপনার কমিটিগুলো করে, তখন কিন্তু তারা তাদের শক্তি সঞ্চয় করবার জন্য এই পলাতক মাফিয়াদেরকে রিহ্যাবিলিটেশন করছে। আপনারও তো পলাতক মাফিয়াদের সীমানার ওই পারে দিয়ে আসছেন টাকা নিয়ে। পলাতক মাফিয়াদের কি করবেন এখন? ফালাই দিবেন বঙ্গোপসাগরে? কেউ না কারো না কারো দলে তো যাবে, ওদের দলে না গেলে আপনাদের দলে আসবে, বিচার হবে, আপনাদের দলে আসবে, তো বিচার তো হবেই, বিচার হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তারা দলে যেতে পারবে না। আবার আপনি আপনার দলের যোগদান করাবেন এবং আপনি বলবেন, যেমন সার্জিস আলম বলছে যে কম অপরাধ, বেশি অপরাধ, মাঝারি অপরাধ, তাদেরকে দলে নেওয়া হবে। আমি আপনার কাছে আসবো আবার। আমি কিন্তু দেখেছি সীমান্ত এলাকায় আওয়ামী লীগের লোকজন যারা পার হয়েছে তারা বিএনপির লোকজনকে টাকা দিয়ে পার হয়েছে, এমন গুজবও আছে। এটা গুজব কিনা সত্য কিনা আমি জানি না। না, দেখেন
বিএনপি আওয়ামী লীগের যে সমস্ত লোক তো পালিয়ে গেছে, আমরা তো প্রথমে প্রশ্ন তুলেছি যে এই লোকগুলো পালালো কিভাবে, আপনাদেরকে টাকা দিয়া পালালো, আমরা তো প্রশ্ন তুলেছি, আপনাদেরকে টাকা দিয়া হেলাল ভাই আপনাদেরকে টাকা দিয়া, আপনি খুলনা অঞ্চলে এত জনপ্রিয় নেতা, আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা যশোরে কি হয়েছে। হ্যালো আপনি প্লিজ জিজ্ঞেস করে দেখেন, আমি আসতেছি আপনার কাছে, আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তারা বিএনপির লোকজনের টাকা দিছে কিনা, আপনি জিজ্ঞেস করে দেখেন স্থানীয় বিএনপির লোকজন। তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে না, আর সরকার তো অত বড় না বিএনপির মতো, বিএনপি তো সরকারের চেয়ে বড়। তাহলে সরকার কি চাচ্ছে? সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, সরকার কি তাহলে এই ডক্টর ইউনূস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে, যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে, তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়? আমার কাছে এই প্রশ্ন উঠে আসবে। আচ্ছা এই প্রশ্নে আমরা একটু আদিবের কাছে যাই। আদিব, জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি খেয়াল করেছেন যে আমি দুইটা জিনিস একটু বলতে চাই, যে এই যে ধরেন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার মধ্যে থেকে বিভিন্ন রকম দুর্নীতি, গত কয় মাসে তো 7-8 মাস মাত্র আসছে, এই 7-8 মাসের মধ্যে তো কম হইল না, এপিএস উমুক তুমুক। আপনি কি মনে করেন না আপনাদের সাথে যারা আপনাদের সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা জনাব মাহফুজ, তাদের এখনই পদত্যাগ করে আসলে দলের মধ্যে চলে আসা উচিত, নাকি তারা সরকারের থেকে তারা আপনাদের জন্য কি উপকার করতেছেন সেইটা কি একটু আপনি বলবেন, বা সরকারে কেন তারা এখন অপরিহার্য সেটা কি একটু বলবেন? কারণ তারা যত বেশি সরকারে থাকবেন এই ধরনের অভিযোগ অনেক বেশি উঠবে। এবং আমরা সাদা বাংলা আমরা এটা দেখতে পাবো, যখনই আপনারা সংস্কারের কথা বলবেন, নির্বাচন দীর্ঘায়িত করার কথা বলবেন, আমরা বুঝবো যে আপনারা কোনো না কোনোভাবে টাকা পয়সা কামাচ্ছেন, দুর্নীতি করতেছেন, এর জন্য বেশি সময় থাকতেছেন, পরে গিয়া আপনারা একটা ঘোলাটে পরিস্থিতিতে আপনারা এটা নির্বাচন করতে চান, যার জন্য আপনারা গণপরিষদের কথা বলেন, এখন আরেকবার স্থানীয় সরকারের কথা বলেন, নির্বাচন পেছানোর কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটু যদি জবাব দিতেন। হ্যাঁ খালেদ ভাই, আপনার প্রশ্ন দুটির আগে আমি একটি বিষয় হেলাল ভাইয়ের বিষয় একটু বলতে চাই। তিনি বলেছেন যে বিএনপি গণহত্যার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায় এবং একই সাথে সংস্কার চায়। কিন্তু আপনি গত এক সপ্তাহ এবং এক মাসে বিএনপির যতগুলো লিয়াজু কমিটি যতগুলো রাজনৈতিক দলের সাথে বসার শেষে আপনি দেখবেন হেডলাইন গুলো দেখলে একই হেডলাইন। ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হেফাজত ইসলাম, ডিসেম্বরের আগে বিএনপির সাথে নির্বাচনে একমত গণ অধিকার পরিষদ, ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এই যে ধরেন শিরোনামগুলো এবং তাদের লিয়াজু কমিটির আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু হয়েছে দলগুলাকে বলছে যে আপনারা হচ্ছে ডিসেম্বরের আগে নির্বাচন চাবেন কিনা। এবং আরেকটি খুবই দুঃখজনক বিষয় যেটা আমরা দেখেছিলাম যে হেফাজত ইসলাম তারা নিজের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন এবং বিএনপির সাথে যখন বসছেন তখন নিউজে আসলো যে বিএনপির থেকে যে প্রেস রিলিজ বা যেটা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের আগেও হেফাজত এবং বিএনপি হচ্ছে নির্বাচন চান। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে হেফাজত ইসলাম তারা মানে প্রেস রিলিজে সেটার প্রতিবাদ করেছে যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তারা নির্বাচন বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করে না। তাহলে একটি মাত্র দ্বিপক্ষীয় একটি বৈঠকে যেখানে অন্য একটি দলের নামে নির্বাচনের আলোচনা হয় নাই, কিন্তু সেটিকে মিডিয়ার মাধ্যমে নির্বাচন করেছে, যেহেতু হেফাজত ইসলাম এখন নির্বাচনের আগে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এখানে ফ্যাক্টর, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি হেলাল ভাই যেটা বলছেন যে বিএনপি গণহত্যার বিচার চায় কিংবা হচ্ছে সংস্কার চায়, কিন্তু তাদের রাজনৈতিক তৎপরতা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, কিভাবে নির্বাচনকে দ্রুত করা যায় কিংবা নির্বাচনের দিকে বাকি দলগুলোকে এক ধরনের বাধ্য করে কিংবা প্রলোভন দেখে নানাভাবে হচ্ছে দলগুলোকে এনসিপির বাহিরে সকল দলকে তাদের নিজস্ব বলয়ে নিয়ে এসে একটি বড় ধরনের জোট কিংবা করে দেন হচ্ছে আপনার এটিকে এনসিপিকে এক ধরনের প্রতিপক্ষ হিসাবে তারা দেখছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুস্পষ্ট যে তাদের যে বলা সেটার সাথে এটার আসলে মিল নেই। এবার আপনি যে বিষয়টি বলেছেন যে সরকারের থেকে তাদের দুজন কি লাভ হচ্ছে, দেখেন আমাদের এখানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংগঠিত ছিলেন এবং সংগঠিত ছিলেন না তারাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। বর্তমানে সরকারে দুজন উপদেষ্টা আছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। বিষয়টি এভাবে এরকম কখনই নয় যে তারা দুজন সরকারে আছেন সেখান থেকে তাদের একটি রাজনৈতিক দল করবেন কিংবা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যদি এনসিপি না, এখানে দুইটা বিষয় স্পষ্ট ভাবে, যদি এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সম্ভাবনাময় হয়
তাহলে তারা এনসিপি তে যোগদান করবেন। তারা তো বিএনপি তো যোগদান করতে পারেন। বিএনপি যদি তাদেরকে এর থেকে আরো ভালো যদি কোন ধরনের রাজনৈতিক ভাবে হচ্ছে আকৃষ্ট করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যদি আবার বিপরীত দিকে যদি হতে পারে যে তারা রাজনৈতিক সরকারের থেকে খুব সুনাম সফল করেছেন এবং তারা দেখেছেন বিপরীতে এনসিপি সেই অনুযায়ী প্রত্যাশিত দল হতে পারে না, তাহলে তারা এনসিপি তে নাও আসতে পারেন। আদিব, আমার প্রশ্ন মানে ব্যাপারটা তো আলাদা একটি বিষয়। আদিব, আমাদের প্রশ্ন, আপনাদের তো নানা ধরনের কথা আলোচনা হয়, আপনারা যদি একটি নতুন রাজনৈতিক দিলে আপনারা একটা লক্ষ্য ঠিক করবেন, একটা ইশতেহার ঠিক করবেন, কিভাবে আপনারা এগিয়ে চলবেন সেটা ঠিক করবেন। এই দুইজন সরকারে থাকার ফলে কি আপনাদের সুবিধা হচ্ছে? আপনারা যতই বলেন তারা সরকার, সেটা তো আর হবে না। তাদের মধ্যে থেকে একজন প্রত্যেক করে আপনাদের একটা দলের আহ্বায়ক হয়েছেন, সুতরাং তাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনূস বলেছেন তারা হচ্ছে আমার নিয়োগকর্তা। সুতরাং এই সরকারকে আপনাদের সরকার ছাড়া, এই উপদেষ্টাদের আপনাদের উপদেষ্টা ছাড়া কোনো কিছু বলা আসলে কঠিন। আমার প্রশ্ন, আপনাদের দুজন সহযোদ্ধা যারা আসলে মাঠের যোদ্ধা ছিল, তাদের দুইজনের এখন সরকারে থাকাটা আপনাদের দলের জন্য কতটা জরুরি? আপনাদের জন্য, তাদের জন্য কতটা জরুরি সেটা জরুরি না, এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত, তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে দলের থেকে কোনো ধরনের সুবিধা নেই। আপনারা তো এই দুইজন দলে থাকার ফলে আপনারা বিভিন্ন সুবিধা তো পাচ্ছেন, তাই না? না না, আমাদের কোনো ধরনের রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে না। আপনারা ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই মন্ত্রণালয়ে আছেন, সেই মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ কর্ম, নিয়োগ, তদবির, বাণিজ্য, এগুলি ক্ষেত্রে তো আপনাদের লোকজন ফোন করেন, করেন, তা তো করেনি, তাই না? বা জনাব মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ে আছেন, পূর্ব পরিচিত জায়গা থেকে, সেটা শুধু এনসিপি না, এটা বিএনপিরও অনেক যারা আছেন তারাও যোগাযোগ করেন। আপনি ওই বর্তমানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ের মাধ্যমে যে উত্তরের প্রশাসক দেওয়া হয়েছে কিংবা হচ্ছে আপনার জায়গা, সেই জায়গা থেকে আপনি যোগাযোগ করবেন। সামনে যে এই যে উত্তরের কোরবানি উপলক্ষে যে হাট কিংবা বাজারগুলো দেখা হবে, প্রত্যেকটা এলাকায় বিএনপির ভবিষ্যৎ যারা এমপি প্রার্থী, হবু প্রার্থী, প্রত্যেকেই প্রশাসকের সাথে যোগাযোগ করছেন হাটগুলো নিয়ন্ত্রণ নেওয়া কিংবা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা। যোগাযোগ করছি, আমরা সুবিধা নিচ্ছি, এই অভিযোগটা আসলে কোনোভাবেই সম্পূর্ণ নয়। আদিব, আপনি জাহাঙ্গীরনগরের একজন ছাত্র, আলোকিত ছাত্র, এবং আপনি সাংবাদিকতার সঙ্গেও ছিলেন। আপনি ক্রিটিক্যালি, মানে অন্য অনেক মানুষের তুলনায় আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি অনেক স্ট্রং। আপনার কাছে কি মনে হয় উত্তর দক্ষিণে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলি খুব স্বাভাবিক প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে? এটা কি ক্রিটিক্যালি একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের এটা ক্রিটিক্যালি দেখার দরকার আছে, নাকি আপনারা যেহেতু সুবিধাভোগী সেই জন্য আপনারা এটা থেকে কিছু বলতেছেন না? মানে আমার ইচ্ছা হলো, মানে আপনার কাছে মনে হয় না ব্যাপারটা অনেকটা হাসিনা, এই কাজটা শেখ হাসিনার মতো করে করা হয়েছে? না না খালেদ ভাই, এখানে সুস্পষ্টভাবে আমাদের রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি শুধু ঢাকা মহানগর উত্তরের প্রশাসক নয়, বরঞ্চ বাংলাদেশের সকল জায়গায় যে বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে সাধারণ নাগরিকের সেবা পেতে যে ধরনের ভোগান্তি পেতে হচ্ছে, একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে গেলে কিংবা হচ্ছে আপনার যে প্রক্রিয়া প্রশাসকের তো দরকার আছে, যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক আছে, থেকে সেই জায়গার থেকে প্রশাসক নয়, আমরা বলছি যে বরঞ্চ সরকারের উচিত স্থানীয় নির্বাচনে সরাসরি এগিয়ে যাওয়া। কোন প্রক্রিয়া তারা ভাগ ভাগ করে যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এটা ঠিক আছে? না না, প্রশাসক শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরে সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে, অন্য জায়গাগুলোতে দক্ষিণে একজন সরকারি লোক সম্ভবত প্রশাসক দেওয়া হয়েছে। এটা ঠিক আছে? চট্টগ্রামে তো বিএনপির যে আছেন তিনি নিজেই মামলা করে পেয়েছেন। এটা ঠিক আছে? দক্ষিণে এখনো মামলা চলমান। এটা প্রক্রিয়াটা ঠিক আছে? প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে সরাসরি ইলেকশনের আয়োজন করাটাই উচিত ছিল, কারণ হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে, সেই জায়গা থেকে এভাবে নিয়োগ প্রক্রিয়া না দিয়ে বরঞ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গেলে ভালো। ঠিক আছে, আমরা একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যাই। আমরা এই বিষয়টা দেখতেছি যে এখন দুইটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে অনেক রাজনৈতিক দল জন্ম নিতেছে এই কয়দিনের মধ্যে। সেই রাজনৈতিক দলগুলি মধ্যে সাবেক সেনা কর্মকর্তার রাজনৈতিক দল, ডেস্টিনির সাবেক এমডি, রাজনীতি বাইরের নানা মানুষ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। এটাকে কিভাবে দেখতেছেন? আওয়ামী লীগ আমলে বিশেষ করে 24-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে নাম সর্বস্ব দলগুলিকে অনেকগুলিকে নিবন্ধন দেওয়া হয়েছিল, যখন এগুলিকে কিংস পার্টি বলা হতো। এটা এরকমই একটা প্রক্রিয়া কিনা, আপনারা এই প্রক্রিয়াটার সঙ্গে আছেন কিনা?
আরেকটা হচ্ছে যে আপনাদের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে। এই দুইটা আসলে কেমনে করা হবে সেটাও যদি আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আসলে এই যে রাজনৈতিক দলগুলো হঠাৎ করে আমরা যাদেরকে আবির্ভাব দেখতেছি, আগমন দেখতেছি, নিবন্ধনের জন্য লাইন দেখতেছি, তাদের পিছনে আপনারা আছেন কিনা হেলাল ভাই? আর দুই হচ্ছে আপনারা এগুলি যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কেমনে পালন করবেন? দেখেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই এইভাবে যে বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল আনসার্টেনিটি চলছে। আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা রোডম্যাপও চেয়েছিলাম, কিন্তু সরকার কখনোই এ ব্যাপারে একটা সুপারফিশিয়াল কথা বলছে, ধোঁয়াশা সৃষ্টি করছে। সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সংস্কার চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, সরকার কোনো কথা বলছে না। এখন যে কথাটা বললেন, যে সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলো এখন গ্রো করছে, এটা কি কার স্পন্সরে? সরকারের কোনো উদ্দেশ্য থেকে হচ্ছে, না বাংলাদেশের মানুষ তো একটু হুজ্জতে বাঙালি বলে একটা কথা আছে, আপনার বিচারপতি হাবিবুর রহমানের একটা বই আছে, দেখবেন যে হুজ্জতে বাঙালি, যে হুজ্জতে বাঙালি বা হুজ্জতে বাংলাদেশি, এরা তো এই নতুন এই ব্যবস্থায় নতুন নতুন রাজনৈতিক দল। আচ্ছা হেলাল ভাই, মাঝখানে একটা প্রশ্ন করি, ইলেকশন কবে হবে? ইলেকশন কবে হবে এটাতে সরকার যেটা বলছে এটার মধ্যে কি কোনো অস্পষ্টতা ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে বলছে যে ডিসেম্বর থেকে শুরু করে, মানে গত বছর ডিসেম্বরে বলছে, এই বছর ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত সময় নির্বাচন হতে হবে, নির্বাচন হবে, এবং উনি কনসিস্টেন্ট আছেন ওনার এই কথায়, কনসিস্টেন্টলি বলছে। জি, কিন্তু তিনি কেন বলছে না যে নির্বাচনটা আসলে কবে হবে এবং কিভাবে হবে, স্কেডিউলটা কবে জুলাই মাসে দিবে, নির্বাচনে জুলাইতে দিবে, সময় আসলে দিবে ভাই, সময় আসলে দিবে, জুন জুলাই মাসে দিবে। রাজনৈতিক দলগুলো কি পদ্ধতিতে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য কি কি করবে তারা, এই যে রোড ম্যাপটা, দ্যাট মিনস যে স্কেডিউলটা কবে ঘোষণা হবে, কারা কারা যোগ প্রার্থী হবে, নির্বাচনটা কবে হবে। যেমন আপনার 2007 সালের অভিশপ্ত সরকার বলেছিল 2 বছর পরে সে নির্বাচন হবে। এই সরকার কিন্তু সবাই নির্বাচনের কথা বলছে, তিনিও নাকি বলছে, ডেটটা কেন ঘোষণা করে না? সময় মতো ঘোষণা করা হবে। হেলাল ভাই একটু ওয়েট করেন, নির্বাচনের তফসিল বা ডেট রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটা সাধারণত 6 মাস আগে ঘোষণা করে। আমরা কি ডিসেম্বরে 6 মাস আগে? এখন এটা এপ্রিল মাস, মে মাস হয়েছে, জুন মাস হয়েছে। আপনি দেখেন, আপনার 91 সালের এইরকম একটা সরকার, যদিও তত্ত্বাবধায়ক সরকার ছিল, এটা অন্তর্বর্তী সরকার 3 মাসে করেছে, পরপর 3টি ইলেকশন 3 মাসে হয়েছে। 2007 সালের যে সরকারটা ছিল, এটা মতলববাজি করে এইরকম, এই সরকার যেমন বিভিন্ন রকম টার্মিনোলজি লেক্সিকন ব্যবহার করে, যে সংস্কার, তারপরে আপনার বিচার, স্থানীয় সরকার, আরো অনেক টার্মিনোলজি ব্যবহার করে, ঠিক 2007 সালের সরকার এরকম একটা টার্মিনোলজি ব্যবহার করে 2 বছর ক্ষমতায় থেকে 17 বছরের স্বৈরাচার বা ফ্যাসিবাদ একটা প্রসব করেছিল। এই জন্য আমরা এই সরকারের মধ্যে এরকম কিছু এক্সপোজার আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করছে। সবাই যখন সংস্কার চাচ্ছে, সবাই যখন নির্বাচন চাচ্ছে, যে সেই নির্বাচনটা তিনি ঘোষণা করছে না, সবসময় সুপারফিশিয়াল একটা। হেলাল ভাই ঘোষণা তো করছে, তো মানে আপনারা কেন এটা নিতে চাইতেছেন না? ঘোষণা তো করছে, চিৎকার করে বলছে ডিসেম্বরে হবে, জুনে হবে, ডিসেম্বরে হবে, জুনে হবে। না না, উনি বলছে ডিসেম্বর টু জুন, তাহলে কি আপনি এটা কোন ডেট হইলো? ডিসেম্বর টু সুন্দর ডেট, বলতে হবে মাত্র 6 মাসের একটা ব্যক্তি রাখা হয়েছে, সুন্দর ডেট। আগের কোন সরকার কি এই কাম করেছে? আগে বাংলাদেশে কি এই প্রেসিডেন্ট ছিল যে সরকার এসে অনির্দিষ্টকালের জন্য থাকবে, বলবে যে আমি দিচ্ছি? ছিল তো, এই আওয়ামী লীগের আমলে প্রেসিডেন্ট ছিল, ওর যখন ইচ্ছা ইলেকশন দিছে, যখন ইচ্ছা ইলেকশন দেয় নাই আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ তো আপনার বেঞ্চমার্ক হতে পারে, আওয়ামী লীগ তো স্ট্যান্ডার্ড হতে পারে না। আওয়ামী লীগ তো বাংলাদেশের পলিটিক্স এই পর্যায়ে নিয়ে গেছে, আওয়ামী লীগকে তো উৎখাত করা আছে। এখন আপনি যদি আবার আওয়ামী লীগের মতো বিহেভ করেন, তাহলে জনগণ এটা মানবে না। আপনাকে সুনির্দিষ্ট টাইম তো বলা উচিত, বলে দিবে। আপনি যদি হেলাল ভাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে আশ্বস্ত করতেছি, আপনারা যথা সময়ে ইলেকশনের ডেট আপনারা শুনবেন, কার্যক্রম শুনবেন। আপনারা প্রস্তুত আছেন কিনা সেটা খেয়াল করেন। আমার কাছে কেন জানি মনে হয় বিএনপি প্রস্তুত নাই, বিএনপি এইসব শুধু শুধু কথাবার্তা বলে। আমার কাছে মনে হয় বিএনপির প্রস্তুতি কম। না, আপনি এত অ্যাসিওর করছেন যে সরকার নির্বাচনের ডেট ঘোষণা করবে, তাহলে কি সরকারের সাথে আপনার কোনো সখ্যতা? না, আমি সরকারের কথা সরাসরি শুনি, আমি
সেই জন্য আমি বুঝতে পারি সরকারের ব্যাপারে আমি কোনো আপনার মতো এত গোপন তথ্য আমার কাছে নাই, আমার কাছে সরাসরি তথ্য আছে, কিন্তু সরকার বলছে ইলেকশন দিবে। খালেদ ভাই, আপনি শুনে আপনার মনে হচ্ছে যে সরকার ইলেকশন দেবে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে কারণ হেলাল ভাই আপনি মহান এবং উদার মানুষ, আপনি দিবেন না। হেলাল ভাই কারণ কি আমি আপনার বলি, কারণ আপনার আমি ছোটবেলা থেকে, ছোট না মানে ধরেন 30 বছর ধরে চিনি, আপনি মহান এবং উদার মানুষ, আপনি মনে করতেছেন এনসিপি শক্তি আপনার চেয়েও বেশি, এই জন্য এনসিপি যদি ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন না চাইলে সরকারও ইলেকশন থেকে সেটা সাকাম করবে, এটা হবে না ভাই। এনসিপি না, আমি এনসিপি কে প্রতিপক্ষ ভাই মনে করেন তো ভাই, আমাদের চেয়ারম্যান কিন্তু বলছে যে এবারে নির্বাচনটা অনেক শক্ত হবে, তাই না? একটু শক্ত হবে না, এইটা আপনাদের ভয় দেখার জন্য বলে, একটু শক্ত হবে না, উনিও জানে এটা। না, এনসিপি কে আমি প্রতিপক্ষ মনে করছি না, আমি বলছি যে আপনারা যে বলছেন যে নির্বাচন চাওয়া একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে আমাদের নিয়ে এসছেন, অথচ দেখেন গত ঈদে, এই ঈদে আমাদের নতুন রাজনৈতিক দল আপনার কি সমব্যবহারে আপনার নির্বাচনের প্রচারও চালালো না, যে আপনার কখনো গাড়িতে, কখনো ভ্যানে, কখনো রিক্সায়, তাহলে আবার টেলিভিশন এসে বলছে নির্বাচন দেরি করে হবে, আবার কিন্তু নির্বাচনে কাজ করছে। যেমন জামাত ইসলামী বাংলাদেশ দেখেন 300 আসনে নমিনেশন দিয়ে তারা বলছে নির্বাচন চাচ্ছে না, অর্থাৎ আপনার মুখে বলছে এক কথা, টেলিভিশনে এসে আমি অবশ্য আরেক কথা, আমার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে এত ক্লোজ ডোর কোনো কথা কখনো হয় নাই, মানে এই ইলেকশনের আগে, ইলেকশনের বিষয়ে, সেই জন্য আমি বলতে পারবো না, কিন্তু আমি সরাসরি আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কনসিস্টেন্টলি বলে যাচ্ছেন যে বড়জোর আর কয়টা মাস সহ্য করেন হেলাল ভাই, আমরা একটু জনাব আদিবের কাছে যাই। ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে সমস্যা কি? আপনি এটা দিবে তো এইটা সাধারণত ইলেকশন কমিশন দেয়, ইলেকশন কমিশন সেটা বলবেও, এই সরকার তো আর বলবে না যে আমরা কবে ইলেকশন। আপনি একটা উদাহরণ দেখেন যে এই ডক্টর ইউনূস সরকার বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার সমস্ত ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে বলল, হ্যাঁ আমি দেখলাম 2 ঘন্টার মধ্যে তার প্রেস রিংতে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার এরকম বলিনি। এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস সরকারের ভিতরে কি কোনো সরকার রয়েছে যারা নির্বাচন করতে হেলাল ভাই, তাহলে হেলাল ভাই উত্তর কি দিবেন? হেলাল ভাই এরশাদের বিরুদ্ধে আন্দোলন কইরা শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর আন্দোলন করে এত ভয় আপনারা কেন পাইতেছেন আমি বুঝতেছি না। বিএনপি ভীতু দলে পরিণত হয়েছে হেলাল ভাই, বিএনপি ভীতু হয়ে গেছে, এই 16 বছর রাজপথে থাইকা বিএনপি ভীতু হয়ে গেছে। আপনি চাইলে, আপনি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, আপনি চাবেন, জনগণ চাবে ইলেকশন হবে, সুতরাং আপনার রাজনীতির ইলেকশনের দিকে মনোনিবেশ করেন। আমরা একটু জনাব আব্দুল্লাহ আদিবকে যাই, যে জনাব আদিব, আমার খালি একটাই প্রশ্ন, আপনারা কি ইলেকশন ভয় পান? ইলেকশনটা আপনারা তো পিছাইতে বলেন কেন? আমার তো মনে হয় যে আপনারা মাঠে যাবেন, রাজনীতি করবেন, এই বছরই আপনারা এমপি হবেন, ক্ষমতা দখল করবেন, সরকার গঠন করবেন, তা না। জুলাই আগস্টের স্পিরিট তো একটা চেতনা, একটা আদর্শ, এটা তো থাকবে সবার মনে, আপনারা একটা রাজনৈতিক নয়া বন্দোবস্তের দিকে আগে যাবেন, সেটাই হওয়া উচিত না? কিন্তু আপনারা ইলেকশনের বিপক্ষে কথা বলতে বলতে এমন একটা অবস্থা তৈরি করছেন যে আমার কাছে মনে হয় এই যে ইলেকশন চাই বললেই লোকে আমার উপরে ঝাঁপায় পড়ে। 100টা গালি খাইতেছি যে ইলেকশন চাই কেন, মানে ইউনূস সরকার, আপনাদের দলের লোকরা বলে ইউনূস সাহেবই বলে 5 বছর দরকার, এগুলি কিরকম? আপনারা জনগণের মতামত নিতে তো ভয় কেন পান? খালিদ ভাই, এখানে আপনি অভিজ্ঞতা থেকে দেখবেন যে আমরা বারবার সুস্পষ্টভাবে একটি বিষয় বলেছি যে নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের এখানে বিন্দুমাত্র নির্বাচন পিছানো কিংবা নির্বাচন এগিয়ে নিয়ে আসে, এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে কোনো বক্তব্য দেইনি। আমাদের দলের পক্ষ থেকে অফিসিয়ালি বারবার যে জিনিসটি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে সময় দেওয়া হচ্ছে ডিসেম্বর টু জুন, এই সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা মনে করি যে যদি মৌলিক রাষ্ট্রের না ভাই, আমি আপনার কথার সাথে একমত, কথা নাই বার্তা নাই। আপনাদের দলের প্রধান কয়া বসলো যে এই প্রশাসনে বিএনপি আছে, এখানে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা নির্বাচনে যাব না। ভাই প্রশাসন নিরপেক্ষ না বলতে কি আপনারা ইউনূস সাহেবরে বুঝান, আসিফ সাহেবরে বুঝান, মাসুদ আলম সাহেবরে বুঝান। তিনি নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, আমাদের আহ্বায়ক, তিনি বলেছেন যে সরকারের প্রশাসনে বিএনপির প্রভাব প্রতিপত্তি রয়েছে, সেই জায়গা থেকে আপনি নিজেও কিন্তু ইতিপূর্বে বলেছেন যে সারা দেশের প্রশাসনিক গুলাতে যারা যেভাবে বসে, সেই জায়গা থেকে বলছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বলছে যে আমরা নির্বাচনে যাব কিনা সেটা বিবেচনাধীন, আমরা যাব না কিংবা আমরা নির্বাচন পেছাতে তাই, সেটা কোনোভাবে তিনি বলেনি। বরঞ্চ আমরা ঐক্যমত কমিশনের সাথে আমরা বলেছি যে আমাদের সুস্পষ্টভাবে খুব দাবি যে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো এবং নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য জায়গার মৌলিক সংস্কার করে
দ্রুতই কিন্তু আমরা সাদা চোখে কি দেখি সেটা একটু বলি আদিব, আমরা সাদা চোখে দেখি আপনাদের যে জনপ্রিয়তা জুলাই আগস্টে ছিল সেই জনপ্রিয়তা কমতে কমতে এখন এটা অনেক কমে গেছে, আপনাদের ডাকে এখন আর লোকজন অংশগ্রহণ করতেছে না, স্পেশালি আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাদের সেই অর্থে কোনো অবস্থান নাই। সেই জন্য আপনারা নির্বাচন ছাড়া যদি আপনাদের দুইজন সরকারে থাকে, ডক্টর ইউনূস আপনাদের থাকে, এটা আপনাদের জন্য সুবিধাজনক। হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু, আমি হেলাল ভাইয়ের সাথে তর্ক করলে হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু আমারও লাগে যে আপনারা আসলে নির্বাচন চান না, আপনারা এইভাবেই থাইকা যেতে চান কোনো না কোনো মতে, মানে একটা জোড়াতালি দিয়া। না না না, এটা কোনোভাবেই এইভাবে থাকা না। যদি সেই থাকার হতো তাহলে তো নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের উদ্যোগের সাথে এখানে অংশগ্রহণ করতে না। বাংলাদেশে তিনি সরকারে মানে মানুষ দীর্ঘ মানে রাজনীতি করে 30 বছর 35 বছর রাজনীতি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার বর্ণাঢ্য জীবন শেষ বয়সে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ে হন। সেখানে তিনি মন্ত্রীর পদমর্যাদা ছেড়ে এসে জনতার কাতারে এসেছেন এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক, না না সেটা তো নাহিদের চাওয়া সরকারে না থাকা, কিন্তু আপনাদের চাওয়া হচ্ছে যে এই সরকার থাকে। এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামোর বিপরীতে একটি রাষ্ট্র হিসাবে গড়ে ওঠা, রাষ্ট্র তার জায়গা থেকে সকল নাগরিককে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, তার পেশার পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, নাগরিকের সেবা দিবে, নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে, সেই লড়াইতে সামিল হওয়ার জন্য তিনি কিন্তু পদত্যাগ করে আসছেন। ফলে যদি এখানে তারা বলে থাকে যে সরকারে আমাদের থাকতেই চেত কিংবা থাকার জন্য যদি আমাদের থাকতো, তাহলে তো যখন সরকার গঠন হয়েছে সেখানে আরো উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রদের উপদেষ্টায় অংশগ্রহণ করা কিংবা হচ্ছে দীর্ঘ টাইম হচ্ছে উপদেষ্টা থেকেই বরঞ্চ হচ্ছে এই জায়গাটা করতে পারতো। বরঞ্চ আমরা মনে করছি যে আমাদের সেই জায়গাটি সরকারে না, বরঞ্চ আমাদের জায়গাটি হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর চাই দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে। যে রূপান্তরের জন্য আমরা লড়াই করতেছি, সংগ্রাম করতেছি। আমরা যখন অভ্যুত্থান হয়ে যায় তখন দুটি উপায় আমাদের সামনে ছিল। একটি উপায় ছিল যে না, আমাদের যে গ্রুপ অফ পিপল বা যারা হচ্ছে এই রাজনীতিটাকে সামনে নিয়ে যেতে একদম শেষ পর্যায়ে আদিব শেষ করবেন 20 সেকেন্ড। আরেকটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল দাঁড় করিয়ে দীর্ঘমেয়াদী ভাবে বাংলাদেশের জায়গাতে বাংলাদেশের নাগরিকের মর্যাদার জন্য লড়াই করা। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে আমাদের যে প্রস্তাবনাগুলো রাষ্ট্রের যে এখন এক ব্যক্তি কেন্দ্রিক সকল ক্ষমতা, অর্থাৎ বর্তমান এক ব্যক্তির হাতেই নির্বাহী বিভাগের প্রধান, সংসদ নেতা, দলের প্রধান, বিচার বিভাগের নিয়োগকর্তা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, এই যে 7-8টা সকল জায়গায় এক ব্যক্তি কেন্দ্রিক, ফলে যেটা হচ্ছে রাষ্ট্রে আর কোনো দ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন না। কারণ ব্যক্তি হয়ে উঠতে হলে অভিজ্ঞতা। আদিব আমরা শেষ করি। আদিব এইটাই এমন যে এখানে আর কোনো বিকল্প তৈরি হয় না। আমরা চাই আগামী দিনের বাংলাদেশে শত শত মানুষ, রাজনীতিবিদরা যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, সেইভাবে যোগ্য হয়ে ওঠে, সেটা আমরা চাই। ওকে জনাব আদিব, আপনাকে অনেক ধন্যবাদ। হেলাল ভাই, আমাদের অনুষ্ঠান শেষ, আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে একটা বাক্য বলতে পারেন। আপনি কি কিছু বলতে চান? আপনাকে দিয়ে শুরু করছিলাম। দেখেন, আমি চাইনিজ একজন মিলিটারি জেনারেল এবং একজন দার্শনিকের একটা কথা বলতে চাই যে ইন দ্য মিস্ট অফ ক্যাওস দেয়ার ইজ অলসো অপরচুনিটি। আমাদের যে ক্যাওয়াস, যেটা এই ক্যাওয়াসকে আমি তর্ক বিতর্ক বলবো, এই তর্ক বিতর্কের মধ্যে একটা অপরচুনিটি আমাদের তৈরি হবে। সেই অপরচুনিটি হলো বাংলাদেশ অনেক ধন্যবাদ গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। আরেকটি কথা, 1 কোটি কর্মসংস্থান আমরা কিভাবে করব তার কিন্তু একটা লিটারেচার আমরা পেশ করেছি। এটা তো এইভাবে বলা যায় না। এবং এটা আমরা এও বলেছি যে 2034 সাল নাগাদ আমরা আমাদের জিডিপি গ্রোথ করব আপনার $1 ট্রিলিয়ন। আবার ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন এক্সপোজার, বাইরের এক্সপোজার, ঈদের মাঠের 5 হাত দেখানো, বিভিন্ন উপদেষ্টার আপনার 5 বছরে থাকার কথা, এখান থেকে আমাদের সন্দেহ হয় তিনি কেন এখনো প্রকৃত রোডম্যাপটা ঘোষণা করছেন না। আমার আশা থাকবে যে আপনার সন্দেহ অমূলক হোক, যত সময় নির্বাচন হোক। এবং জনাব আদিব, আপনি যদি কোনো শেষ কথা জনগণের উদ্দেশ্যে বলার থাকে আপনার দলের পক্ষ থেকে, আপনার থেকে একটি মাত্র বাক্য, আমাদের আর সময় নেই। আমি একটি মাত্র বাক্য বলবো যে বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যবস্থা সংস্কৃতিতে জনগণের ক্ষমতায়িত হোক, বাংলাদেশের জনগণ নাগরিক হয়ে উঠুক, নাগরিক মর্যাদার একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করছি, সেই লড়াই সংগ্রামে তাদের সর্বোচ্চ সাপোর্ট এবং তাদের প্রতি আমাদের আহ্বান থাকে। আপনাদের অনেক ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল, জনাব আরিফুল ইসলাম আদিব। আপনারা অনেকগুলি বিষয়ে খোলাখুলি তাদের আপনাদের মন্তব্য দিয়েছেন। দর্শক, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত অনেক 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 ধন্যবাদ।